আমাদের যে কোনো একটা পরিকল্পনার ভিতরে এ প্ল্যান থাকে, বি প্ল্যান থাকে। এ প্ল্যানটা কার্যকর আমাদের যাচ্ছে এবং আমরা কিন্তু বি প্ল্যানটা মিডিয়াতে চলে আসছে আগে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, আশা করি সকলে উপভোগ করবেন। আমরা আজকে একজন বিশেষ সম্মানিত অতিথিকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমরা কথা বলবো বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের রাজনীতির চলমান অবস্থা নিয়ে। আমাদের সাথে তিনি কথা বলবেন এবং তার অনেকগুলো মনের কথা আমাদের প্রত্যাশা তিনি শেয়ার করবেন। সম্মানিত সেই অতিথি, আসন শুরুতে আমরা পরিচয় পর্ব সেরে নিই। আমাদের সাথে আছেন বাংলাদেশের রাজনীতির প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী। ডক্টর এনামুল হক চৌধুরী ইতিপূর্বে তিনি বেগম খালেদা জিয়ার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূতের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে বেগম খালেদা জিয়া যে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন, সেই চিকিৎসার দায়িত্বের কালে ওনাকে লন্ডনে নিয়ে আসার যে রাজকীয় ব্যবস্থা, সবকিছুর পিছনে উনি অত্যন্ত ওতপ্রোতভাবে কাজ করেছেন এবং এজন্য বিএনপির রাজনীতির সাথে সংযুক্ত আছেন যারা, এবং বাংলাদেশের গণতন্ত্রের ভালোবাসায় বিশ্বাসী সকলের কাছে উনি অত্যন্ত সমাদৃত ব্যক্তিত্ব। ডক্টর এনামুল হক চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যোগদান করার জন্য। ধন্যবাদ এনাম, আমাকে এই সুযোগটা দিয়ে আপনাদের দর্শকদের সাথে এবং লন্ডন বাংলা ভাষায় যারা কথা বলেন তাদের সাথে আমার যে সম্পৃক্ত করে দিচ্ছ, সেই জন্য তোমাকে ধন্যবাদ এবং তোমার প্রতিষ্ঠানকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ডক্টর এনামুল হক চৌধুরী, বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে যিনি গণতন্ত্রের মানুষ কন্যা যাকে বলা হয় এবং গণতন্ত্রের মাদার অফ ডেমোক্রেসি হিসাবে বিএনপির নেতাকর্মী এবং বাংলাদেশের মানুষ যাকে বলে থাকেন, সেই ব্যক্তিত্ব দীর্ঘদিন চিকিৎসার বাহিরে ছিলেন এবং তাকে চিকিৎসা করতে দেয়া হয়নি। উন্নত চিকিৎসার যেটুকু দরকার ছিল সেটুকু না হওয়ার কারণে তিনি অনেকটা বিপর্যস্ত এবং শারীরিকভাবে ভয়ানক অবস্থার মুখোমুখি ছিলেন এবং আপনারা এই কঠিন মুহূর্তে তাকে চিকিৎসার জন্য নিয়ে এসেছেন এবং তিনি দীর্ঘ প্রায় 4 মাস সম্ভবত চিকিৎসা নিয়েছেন এখানে। এই মুহূর্তে তার শারীরিক অবস্থাটা মিডিয়ার কল্যাণে যেটুকু জানা যাচ্ছে, আমাদের কাছে যেগুলো ব্রিফিং করা হচ্ছে, এর বাইরে যেহেতু আপনি অত্যন্ত ঘনিষ্ঠভাবে ওনার সাথে আছেন, ওনার পরিবারের সাথে আছেন, ওনার শারীরিক অবস্থাটা এখন কেমন আছে? আমরা যেটা বলতে পারবো, মানে বেগম খালেদা জিয়া জনগণের নেত্রী এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং ফ্যাসিস্ট সরকার হাসিনার ওনার উপরে যে নির্যাতন 2016 সাল থেকে 2018 সালে যে 2018 সাল থেকে ওনাকে যে মিথ্যা মামলার মাধ্যমে উনিকে সুস্থ একজন নেত্রী হিসেবে বিএনপির দায়িত্ব পালন করার অবস্থায় ওনাকে জেলে একটা মিথ্যা মামলার মাধ্যমে এবং এই মামলার থেকে ওনাকে জেলে দেওয়া হয়েছে। জেলে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়েছেন। অসুস্থতার কারণে ওনাকে পরবর্তী টাইমে ওনাকে বাসায় বন্দি করে রাখার ওই পরিবেশে রাখা হয়েছে। সুচিকিৎসা যেটা প্রয়োজন ছিল, সময় মতো চিকিৎসাটাকে না দেওয়ার কারণে ওনার স্বাস্থ্যগতভাবে উনি দুর্বল হয়েছেন এবং ডিটোরেট করেছে। ওনার বিভিন্ন রোগের সঠিক টাইমে সঠিক চিকিৎসাটা না পাওয়ার কারণে উনি অসুস্থ হয়ে পড়েছেন। পরবর্তী টাইমে আপনারা জানেন 5 তারিখের অগাস্টের 5 তারিখের পরে চেঞ্জ হওয়ার পরে, সরকার চেঞ্জ হওয়ার পরে, পরিবর্তন আসার পরে আমাদের ডাক্তাররা, বিশেষ করে যারা ওনাকে স্পেশালভাবে চিকিৎসা দিয়েছিলেন, হসপিটাল মানে জেল থেকে বের হওয়ার পরে ওনারা সর্বোচ্চ চেষ্টা করেছেন বেগম খালেদা জিয়াকে একটা ভালো চিকিৎসা দেওয়ার জন্য এবং এই চিকিৎসাটা কিন্তু ওনাকে সঠিকভাবে উনি পাওয়ার কারণে আজকে পর্যন্ত উনি সার্ভাইভ করতেছেন। এইটা আমার কথা না,
আমাদের লন্ডন ক্লিনিকে উনি আসার পরে ডক্টররা যারা বোর্ডরা বসছে, আমাদের বাংলাদেশের ডাক্তারদের যে চিকিৎসাটা ছিল এই চিকিৎসাটাকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে। চিকিৎসা টিমের যারা কাজ করেছেন তাদেরকে ওনারা ধন্যবাদ দিয়েছেন, আমরা দেখেছি মিডিয়াতে, এবং বলেছেন ওনারা চেষ্টা করেছেন এবং সেই চেষ্টাটা কাজেও লেগেছে যথাযথ চিকিৎসার জন্য। তিনি আমরা দেখেছি যে 111-এর পরবর্তী সময়েও তাকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর চেষ্টা করা হয়েছে এবং তিনি চিকিৎসা নিতে চান নাই, বাহিরে গিয়েছে। তখন তিনি বলেছেন যে আমি আমার দেশ ছেড়ে যাব না, আমি আমার দেশের গণতন্ত্রের মানুষের জন্য আমি কাজ করব এবং এখানেই আমি মরব, এ ধরনেরও তিনি বলেছেন। বাট পরবর্তীতে তার যে শারীরিক অবস্থার কারণে অনেকটা বাধ্য হয়ে, যেটি আমরা মিডিয়াতে দেখেছি ওনার ডাক্তাররা, যে ওনাকে এখন আর এই মুহূর্তে আর এই চিকিৎসাটা বিদেশেই দিতে হবে। 4 মাস খুব কম সময়ে ওনার দীর্ঘদিন উনি বন্দিত্ব এবং বিনা চিকিৎসার কারণে এই স্বল্প সময়ের ভিতরে আবার তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং অনেকেই বলছেন উনি দেশের জন্য উদ্বিগ্ন এবং দেশে যেতে চান, উদ্গ্রীব হয়ে আছেন উনি দেশে। যেহেতু আপনি কাছের, মানে উনার অভিপ্রায়টা কি, উনি যে দেশে চলে যাবেন এই মুহূর্তে? প্রথমে যে জিনিসটা হলো, আপনি যে বলেছেন 111-এর সময় যে ওইটা ছিল একটা প্রেক্ষাপট। ওই প্রেক্ষাপটটা যে জিনিসটা হলো পরিকল্পিতভাবে রাজনীতি -2 ফর্মুলা যেটাকে বলা হয়, ওই অংশ হিসেবে এই কার্যক্রমটা ছিল। সেই জন্য বেগম খালেদা জিয়া গণতন্ত্র এবং জনগণ, বাংলাদেশের জনগণের পাশে অভিভাবক হিসাবে উনি রেখে বা জনগণকে বিপদে রেখে উনি চলে আসবেন, এইটা ওই সময় উনি এটাকে মেনে নেন নাই। সেই জন্য জনগণের পাশে থাকছেন। ওইটাও কিন্তু ইতিহাস সোনার অক্ষরে রচিত করে এটাকে রাখবে, ওনার যে ভূমিকাটা ছিল। পরবর্তী টাইমে যেটা হয়েছে, স্বৈরাচারী হাসিনার আমলে যেটা হয়েছে, এটা হলো একটি পরিকল্পিতভাবে ওনাকে হত্যা করার জন্য একটি অসুস্থতার চিকিৎসাটাকে বিলম্ব করে একটা প্ল্যান ছিল। ওই প্ল্যানের অংশ হিসেবে ওরা বাস্তবায়ন করার চেষ্টা করেছিল। বাংলাদেশে গণতন্ত্রের যিনি রূপকার বলা যাবে এবং গণতন্ত্রের মাদার অফ ডেমোক্রেসি যাকে বলা হয়, তিনি সবসময় চেষ্টা করেছেন বাংলাদেশের জনগণের পাশে থাকার জন্য এবং চিকিৎসাটাকে প্রয়োজনে যতটুকু চিকিৎসা দরকার ওইটার জন্য তিনি আসছেন ইউকেতে। সাথে সাথে এই চিকিৎসাটাকে সম্পূর্ণ করে আলহামদুলিল্লাহ তিনি এখন স্টেবল অবস্থায় আছেন। পূর্ণাঙ্গ চিকিৎসাটা সম্পূর্ণ ইউকের চিকিৎসাটাকে সম্পূর্ণ করে আজকে আমরা 5 তারিখে এক্স্যাক্টলি আমরা লিভ করবেন ইউকে থেকে বাই কাতার এয়ার অ্যাম্বুলেন্সের আমি মাধ্যমে। এখানে একটা রিলেভেন্ট একটা সম্পূরক প্রশ্ন করতে চাচ্ছি। আমরা সবাই জানি, মিডিয়াতে এটি এসেছিল, তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হিথ্রো থেকে তিনি যাবেন এবং সিলেট না ঢাকা এটা নিয়ে কথা হয়েছিল। বেগম খালেদা জিয়া বলেছিলেন তিনি সিলেটেই, যেহেতু যাত্রীদের সুবিধার জন্য তিনি সিলেটের প্রথম নামবেন। এগুলো নিয়ে যখনই আলোচনা হচ্ছে, হঠাৎ করে আমরা শুনতে পেলাম তিনি সেই রাজকীয় যে আপনি বা আপনার সহকর্মীদের উদ্যোগে যে বিমানটির কাতার সরকারের মাধ্যমে দেওয়া হয়েছিল ওনার চিকিৎসার জন্য নিয়ে আসার জন্য, এবং সেটি আবার হিথ্রোতে নিয়ে আসছেন, এটি অনেকটা কাকতালীয়ভাবে শেষ মুহূর্তে আমরা জানলাম। এটা কিভাবে সম্ভব হলো? আপনি জানেন, আমরা একটা বড় দল, রাজনৈতিক দল, জনগণের জন্য আমাদের যে কোনো একটা পরিকল্পনার ভিতরে প্ল্যান থাকে, বি প্ল্যান থাকে। আমরা আমাদের প্ল্যান হিসেবে আমাদের ছিল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমাদের যাওয়ার জন্য। ওই জায়গায় একটা জটিলতা ছিল, আমাদের বি প্ল্যান ছিল আমাদের বিমানের মাধ্যমে আমাদের যাওয়াটা। স্বাভাবিকভাবে আমাদের প্ল্যানটা কার্যকর আমাদের যাচ্ছে এবং আমরা কিন্তু বি প্ল্যানটা মিডিয়াতে চলে আসছে আগে। সেটার জন্য ভিত্তি করে যে আপনারা যেটা শুনছেন, বিমানের যে ছিল শেষ দুইটাই সঠিক। আমাদের দুইটা প্ল্যানটা, বি প্ল্যানটা যেহেতু আমাদের 4 তারিখে যাওয়ার কথা ছিল, আমরা 3 তারিখে আমাদের কাছে চূড়ান্তভাবে আমাদের কাছে ইনফরমেশনটা আসলো
যে কাতার আমির অ্যাপ্রুভেল করে দিয়েছেন এয়ার অ্যাম্বুলেন্স, এবং এই এয়ার অ্যাম্বুলেন্সটা আসার সাথে সাথে আমাদের প্ল্যানটা যেটা আগের প্ল্যান যেটা ছিল, আমরা 5 তারিখে যেটা আমরা আপনাকে যদি এখন একটু প্রশ্ন করি, এটা আপনার একান্ত ব্যক্তিগত, যদি আপনি রাজনীতিবিদ, যে এই প্ল্যানটার পিছনে আপনি কাজ করেছেন, আপনি না বললেও আমরা জানি নীরবে নিভৃতে, আপনার এই অনুভূতিটা কি যে বাংলাদেশের রাজনীতির একজন শীর্ষ অভিভাবক, তার জন্য এটুকু আপনি প্রকাশ্য কিংবা গোপনীয় হোক আপনি করার চেষ্টা করেছেন বা করেছেন, আপনার অনুভূতিটা কি যে ওনাকে ওনার চিকিৎসার কালীন সময়ে ওনাকে একটু স্বস্তি প্রদানের মাধ্যমে নিয়ে আসা এবং নিয়ে যাওয়া? জি, আমি ধন্যবাদ মানে এনাম আমাকে যে এই প্রশ্ন করার জন্য। আমি পার্সোনালি যে জিনিসটা বলবো, আমি বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হয়েছি 2008 সালে, মানে 1/11-এর পরে। 1/11-এর সময় আমি সরাসরি সরাসরি রাজনীতিতে সক্রিয় ছিলাম না, বাট 2008 সালে বেগম খালেদা জিয়ার সাথে আমি কাজ করেছি। আমি ওনার পাশে ছিলাম, ওনার সাথে আমি বহু জিনিস আমি ওনার কাছ থেকে শিখছি রাজনীতিতে, এবং আমি বাস্তবে যে জিনিসটা দেখছি, উনি জনগণের জন্য, মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কাজ করার জন্য যে আগ্রহ ছিল এবং উনি প্রত্যাশা ছিল, এইটার কারণে পরবর্তী টাইমে যে অসুস্থ হওয়ার পরে আমি আমি নিজে দেখছি এটা আমার একটা কর্তব্য, এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পাশে এইরকম একটা কাজ করে আমি প্রাউড ফিল করতেছি। বিকজ আমি বাংলাদেশের জনগণের নেত্রীকে আমি একটা সার্ভিস দিতে পেরেছি। এইটা যদিও আমাদের একটা স্পষ্টভাবে যে জিনিসটা বলা দরকার, এইটা কিন্তু আমার একটা এফোর্ট না, শুধুমাত্র এটা একটা সম্মিলিত একটা এফোর্ট। আমি আপনাকে যদি বলি যে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে একটি বাতিক আছে, আপনি তরুণ রাজনীতিবিদ বলতে পারবো, এবং আপনি রাজনীতিতে যোগদানের পূর্বে আপনি শিক্ষক ছিলেন, এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে বিভিন্ন দাতা সংস্থা, শিক্ষামূলক কার্যক্রমে আপনি কাজ করেছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। আমার কাছে প্রশ্নটা হলো যে তরুণরা, মানে যারা বয়স হয়ে যায়, তাদেরকে রাজনীতিতে অনেকটা আলাদাভাবে রাখেন, সম্মান দিয়ে রাখেন বা অন্যভাবে। তো বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া এই মুহূর্তে মানে কি হিসাবে, মানে আপনি আপনার একান্ত মনের দিক থেকে আপনি কিভাবে দেখেন ওনাকে, বা আপনার সহকর্মী যারা কিভাবে দেখেন বেগম খালেদা জিয়া? প্রথমে যে জিনিসটা বলা দরকার, বেগম খালেদা জিয়া অভিভাবক ফর নেশন, নট শুধুমাত্র পলিটিক্সের জন্য। উনি জাতির একজন অভিভাবক। অভিভাবককে তার নেতৃত্ব আমরা সবসময় আমরা কামনা করি, আমরা বিশ্বাস করি তার নেতৃত্বের মাধ্যমে যেরকম আমরা ক্রাইসিসগুলি মুভমেন্ট আমরা মানে অতিক্রম করতে পেরেছি, আগামীতেও ওনার ওই রকমই ভূমিকা থাকবে, ওই রকম ক্রাইসিস সময় উনি ভূমিকাটা পালন করার সক্ষমতা থাকবে, এবং নর্মালভাবে আমাদের নতুন বাংলাদেশ গড়ার জন্য তার দিক নির্দেশনাগুলি মেনে বাস্তবে আমরা চলতে সক্ষম হব, এবং আমরা ওই স্বপ্নটা, ওনার যে স্বপ্নটা 2030 ভিশন অথবা 27 সংস্কার নীতিমালা অথবা 31 দফা আমাদের জনাব তারেক রহমান সাহেব যেটা ঘোষণা করেছেন, সবগুলিতেই আমরা বিশ্বাস রাখি ওই বেগম খালেদা জিয়ার পরামর্শ, দিক নির্দেশনার মাধ্যমে আমরা চূড়ান্ত লক্ষ্যে, যেটা হলো নতুন বাংলাদেশ গড়ার জন্য সম্ভব হবে। আধুনিক বিশ্বে একটি স্মার্ট সময় অতিক্রম করছে, এবং এই সময় আমরা বিগত একটি লম্বা সময় থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব তারেক রহমান সাহেব, এবং তিনি, আমরা প্রতিনিয়তই ওনার বক্তব্যগুলো মিডিয়াতে যেগুলো প্রচার হয় আমরা দেখছি, অত্যন্ত স্মার্টলি ডিল করার চেষ্টা করছেন বাংলাদেশের রাজনীতিটাকে, এবং এটি পজিটিভ। উনি যখন ওনাকে তারুণ্য নির্ভর এবং তারুণ্যের নেতা হিসাবেই আপনারা বলেছেন, বা বাংলাদেশের রাজনীতির বুদ্ধারা বলেছেন, এই মুহূর্তে উনি এক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব যেহেতু পালন করছেন ওনার মায়ের অসুস্থতার কারণে, আগামীর বাংলাদেশ, আগামী সরকার যাই হোক, কিংবা আগামীতে বাংলাদেশ
একটি সুন্দর বাংলাদেশ, যেহেতু লম্বা সময় একটি ফ্যাসিজম চালু ছিল এবং সেটির পরে আপনি কাছে ওনার তারেক রহমান সাহেবের কাছেই যাচ্ছেন, কথা বলছেন। আসলে মিডিয়াতে যিনি যেগুলো কথা বলছেন ওনার নেতা কর্মীদের বক্তৃতা, আপনি কি মনে করেন যে মানে উনি কিভাবে, মানে ওনার সম্ভাবনাটা এবং উনি কি করতে চাচ্ছেন প্রকৃত অর্থে আগামীর একটি স্মার্ট নেতৃত্বের জন্য? আমাদের সাথে যেটা আপনাকে আমি বলি, জনাব তারেক রহমান সাহেব আপনাকে যে আধুনিক বাংলাদেশ অথবা আগামী বাংলাদেশ যেটাকে আমরা স্বপ্ন দেখতেছি, এই বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য যে কার্যক্রমগুলি আমাদের দরকার, সংস্কারের যদি আপনারা দেখতে চান তাহলে আপনি 31 দফা সংস্কারগুলির মৌলিকভাবে আপনাদের এই জায়গায় উল্লেখ করা হয়েছে। রাজনীতির সংস্কারগুলি ওইটার ভিতরে আছে, অর্থনৈতিক সংস্কারগুলি ওইটার ভিতরে আছে, প্রশাসনিক সংস্কারগুলি যেগুলি আছে ওইটার ভিতরে আছে। আমাদের আগামীতে শিক্ষা ব্যবস্থাটা কি হবে, কেমন হবে, কি করা দরকার, এগুলিতে কিন্তু এই সংস্কারের মাধ্যমে আছে। সবথেকে বড় যে জিনিসটা হবে, আমাদের দেশ মালিকানাটা জনগণের হাতে তুলে দেওয়ার জন্য উনি চেষ্টা করে গেছেন বিগত 17 বছর, এবং এটা উনি সক্ষম হয়েছেন 5ই অগাস্টের আন্দোলনের নেতৃত্বের মাধ্যমে। আমি বিশ্বাস করি ওনার নেতৃত্বের মাধ্যমে আমরা আগামীতে এমন একটি বাংলাদেশ দেখতে পারবো, যে বাংলাদেশের মাধ্যমে আমরা সবাই প্রাউড ফিল করতে পারবো যে বাংলাদেশের নেতৃত্ব যেরকম ওনার ফাদার জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছেন, বেগম খালেদা, দেশনেত্রী বেগম খালেদা দিয়েছেন, উনি এটাকে কন্টিনিউ। একটা সম্পূরক প্রশ্ন, আমি ব্যক্তিগতভাবে মিডিয়াতে কাজ করলেও, সাংবাদিকতা করলেও, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের 19 দফা একটি কর্মসূচি, এবং যেটি তখনকার সময়ে স্বাধীনতা পরবর্তী সময়ে মৌলিক পরিবর্তনের পর্যায়ক্রমে উনি যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন, অধিষ্ঠিত হলেন, বাংলাদেশের মানুষ এই 19 দফাটাকে তখনকার সময়ে সেই যুগটাতে একটি স্মার্ট ভিশন এবং মিশন ছিল। আনফর্চুনেটলি ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে আমরা যদি এই মুহূর্তে ওনার ছেলে জনাব তারেক রহমান সাহেব পার্টির দায়িত্ব গ্রহণ করে বিভিন্ন সময় বিভিন্ন দফা দিয়ে সর্বশেষ যে 31 দফা যেটি দিয়েছেন, এবং আপনি এটির একটি বিষয়ে শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন। আপনি কি মনে করেন যে এই 31 দফা বাংলাদেশের যে রাজনীতির যে উত্থান আর পতন হচ্ছে, এটি সম্ভব করতে পারবেন? অবশ্যই আমরা বিশ্বাস করি উনি জনগণের প্রত্যাশাগুলি উনি ফিল করেন। জনগণের সাথে উনি প্রতিদিন 16-17 ঘন্টা ব্যয় করতেছেন। জনগণের কি চাচ্ছেন, জনগণ কি আকাঙ্ক্ষা আছে, এইটাকে প্রতিফলন করার জন্য উনি কাজ করে যাচ্ছেন রেগুলারভাবে। আমি জনাব তারেক রহমান সাহেবের পাশের থেকে কাজ করতেছি দীর্ঘ 14-15 বছর থেকে। আমি দেখতেছি উনি সিম্পলভাবে ওনার লাইফ মেনটেন করতেছেন, এবং সময়ের যেটাকে অর্জন করার জন্য ওনার জ্ঞান বিভিন্ন সেক্টরে ডেভেলপমেন্ট করে, নতুন উদ্ভাবন করে পরিকল্পিতভাবে একটি কর্মসূচিগুলি উনি নিয়ে আসতেছেন, যেটার মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে আমরা বাংলাদেশ দেখতে পারবো। আগামীতে স্বপ্ন বাংলাদেশটাকে উনি বাস্তবায়ন করাটা ইজি হবে ওনার জন্য, বিকজ ওনার সাথে একটা টিম আছে, যে টিমের মাধ্যমে যারা ওনাকে সহযোগিতা করতেছে, যারা আজকে বাংলাদেশের বিভিন্ন লেভেলে বিভিন্ন সেক্টরে ওনারা নেতৃত্ব দিয়েছেন। ওনার ভিশনগুলি বাস্তবায়ন করার জন্য সবাই, সারা বাংলাদেশের জনগণ সহযোগিতা করবে, এই বিশ্বাসটা আমার আছে এবং রাখি। আপনাকে একটা এই সংক্রান্ত একটা প্রশ্ন আমাকে করতে হচ্ছে, যে আপনি একজন শিক্ষাবিদ হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছেন, পাশাপাশি আপনি মানবিক বিভিন্ন কার্যক্রমে, এটা আমাদের দেখা থেকে যেটি বিভিন্ন রাষ্ট্রের কাছ থেকে মানবিক উন্নয়নমূলক কাজে সহযোগিতা করা, দরিদ্র জনগোষ্ঠীর জন্য, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য,
এই কাজটিতে আপনি যথেষ্ট নয় ব্যাপক স্মার্টলি কাজ করেছেন এবং সবার কাছে আপনি এটা নিয়ে পরিচিত ছিলেন। তো আপনি কূটনীতিটাকে মানে এটা কি আপনার মানবিক কূটনীতি না আপনি ভবিষ্যতে আপনি কূটনীতিক সাইডটাতে আপনার কাজ করার আপনি ইচ্ছা পোষণ আমি করেন? আমি আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, প্রথমে যে জিনিসটা হলো আমি পলিটিশিয়ান, আমি পলিটিক্স জনগণের পাশে থাকতে চাই। এটা হলো আমার মানে কোনো সময় আমি ছিলাম এডুকেশনের মাধ্যমে, কোনো সময় আমি ছিলাম ভলান্টিয়ার সার্ভিসের মাধ্যমে, কোনো সময় খেলার মাধ্যমে, খেলাধুলার ফুটবল খেলতাম ভালো, স্কাউটের মাধ্যমে আমি জনগণের আমার আমার সমবয়সীদের সাথে আমরা বিভিন্ন দুর্যোগময় সময় আমরা স্কাউটের স্টুডেন্ট হিসেবে আমরা কাজ করেছি। বিভিন্ন ইভেন্টগুলি, ইন্টারন্যাশনাল ইভেন্টগুলিতে আমি অংশগ্রহণ করেছি। একটা সময় এসে বাংলাদেশের ক্রাইসিসের সময় 111 হলো, এর পরবর্তী টাইমে যে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসার কারণে আমি ফিল করলাম আমার এখন প্রয়োজন আছে পলিটিক্সে সক্রিয়ভাবে কাজ করার জন্য, এবং আমি বিশ্বাস করি আমি জনগণের তাসমিন, পাশে আপনি থাকবো। যখন বাংলাদেশের রাজনীতিতে বিরাজনীতিকরণের একটি অপচেষ্টা ছিল এবং ওই সময়- গুরুত্বপূর্ণ রাজনীতি বেগম খালেদা জিয়াকে মাইনাস করার মানে সব ধরনের অপচেষ্টা করা হয়েছে, বন্দী করা হয়েছে, এই ঠিক সেই মুহূর্তে আপনি আমি অ্যাক্টিভ হয়েছি, আমি ফিল করেছি ওই টাইমে, আমি ফিল করেছি বাংলাদেশে আমার এই জায়গায় ভূমিকা পালন করা দরকার, এবং বেগম খালেদা জিয়া এবং বিএনপি যে ভূমিকাটা পালন করতে পারবে বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, তিনি হলেন বেগম খালেদা জিয়া। সেই জন্য আমি মনে করছি ওনার পাশে দাঁড়ানো এবং ওনার সাথে কাজ করাটা আমার জন্য একটা গৌরবের ব্যাপার হবে। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। স্বাভাবিকভাবে হয়তো আমাদেরও প্রশ্ন আছে, আমাদের ভিতরে প্রশ্ন জাগছে। আপনি প্রত্যেক রাজনীতিবিদরাই এক সময় প্রত্যাশা করেন তারা নিজের ক্যারিয়ারটাকে, নিজের রাজনীতিটাকে আরো একটু ফরওয়ার্ড করার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য বিভিন্নভাবে তারা কাজ করেন। নির্বাচনটা অনিবার্য হয়ে দাঁড়ায় এসব কারণেই। আপনার প্রশ্নটা এভাবেই করতে চাই, আরো একটু খোলাসা। আপনার ভবিষ্যতে এ ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা যে আপনি নির্বাচন করবেন? আপনি জনগণের সাথে থাকার জন্য, বাংলাদেশের জন্য কাজ করার জন্যই বেগম খালেদা জিয়ার সাথে কাজ করেছেন আপনার মনের আকাঙ্ক্ষা থেকে। ভবিষ্যতে এ ধরনের কোনো আকাঙ্ক্ষা হয় কিনা আপনার যে হ্যাঁ আমি যেহেতু এতটুকু করলাম, একটু এখন আরো মাঠের রাজনীতিতে যাই, জনগণের প্রতিনিধি হিসাবে কাজ করি? আমি যে জিনিসটা মানে সহজভাবে বলতে চাই, আমি বাংলাদেশের জনগণের পাশে থাকতে চাচ্ছি, এবং এইটার জন্য আমাকে যে কাজ করা দরকার কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য আমি করব। এবং আমি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবকে আমি বলছি, আপনি আমাকে যে জায়গায় মনে করেন কাজের জন্য আমার যোগ্যতা আছে, যে যোগ্যতা আপনি যে জায়গায় আমাকে কাজে লাগাবেন আমি ওই জায়গায় কাজ করতে আমি চেষ্টা করব। আপনার উদ্দেশ্য, লক্ষ্য এবং আপনার আকাঙ্ক্ষাটাকে আমি পূরণ করার জন্য আমি একটি জিনিস বলবো, স্বাভাবিকভাবে আমি পলিটিশিয়ান হিসেবে আমি চেষ্টা করব জনগণের পাশে থাকার জন্য। এটার জন্য যদি প্রয়োজন হয় ইলেকশন করা, পার্লামেন্টে যাওয়া, অথবা আরও কোনো জায়গায় কাজ করার প্রয়োজন হয়, আমার দলে যদি আমাকে এই স্কোপটা দেয়, আমি এই স্কোপের ওই উদ্দেশ্যটাকে অর্জন করার জন্য আমি বের করতে প্রস্তুত থাকব। একটা লম্বা সময় 111-এর সময় থেকে আপনি একটি দুঃসময়ে বিএনপি চেয়ারপারসনের সাথে ওতপ্রোতভাবে কাজ করেছেন, এবং এই কাজ করতে গিয়ে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির অসংখ্য বড় মাপের নেতা যারা খুন হয়েছেন, গুম হয়েছেন, নির্যাতিত হয়েছেন, জেলে গিয়েছেন, শত শত মামলায় জর্জরিত হয়েছেন। তো আপনি চাইলে সেই মুহূর্তে কোনো বিদেশে, অন্য কোনো দেশে আপনি বড় দায়িত্ব নিয়ে কাজ করতে পারতেন। আপনার ব্যক্তিগত জীবনকে আপনি আরো মানে বড় পরিসরে আপনি নিয়ে যেতে পারতেন। আপনি সেই সব দেশের উন্নত কোনো প্রতিষ্ঠানে শক্ত
মানে নিজের ক্যারিয়ারের জন্য আরো সব মানে বড় ধরনের কাজ করে আপনার জীবন পরিচালনা করতে পারতেন, সেটি না করে আপনি এই চ্যালেঞ্জটা কেন নিলেন? আপনাকে আমি বললাম প্রথমে যে জিনিসটা, আমার পার্সোনাল লাইফটা, প্রাথমিক লাইফ থেকে আমি সবসময় চেষ্টা করেছি আমি জনগণের পাশে থাকার জন্য। এটা আমি প্রবাসী হিসাবে যে টাইমটা আমি মানে কাজ সময়টা কাটাইছি, অথবা আমি ছাত্র জমানায় আমি যে ইউনিভার্সিটিতে অথবা হাই স্কুল অথবা সেকেন্ডারি লেভেলে আমি যে পড়াশোনা করেছি, সবসময় আমি চেষ্টা করেছি মানুষের সাথে থাকার জন্য, মানুষের সমস্যাগুলি সমাধান করার জন্য। ওইটার অংশ হিসাবে, ওই যে আকাঙ্ক্ষাটা, ওই যে কার্যক্রমটার অংশ হিসাবে আমি রাজনীতিতে আসছি। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের অধিকারটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমি কাজ করে গেছি। প্যান্ডামিকের সময় ক্রাইসিস ছিল সারা বাংলাদেশে, সারা দুনিয়াতে ক্রাইসিসটা ছিল। আমি ওই সময় কিন্তু সাহস করে আমরা জিয়া রহমান ফাউন্ডেশনের মাধ্যমে, আমাদের ব্যক্তিগত উদ্যোগে এবং বিভিন্ন এনজিওদের মাধ্যমে, পার্সোনাল উদ্যোগে আমরা কার্যক্রম পরিচালনা করেছি। এবং যে নির্দেশগুলি আমাদের জনাব তারেক রহমান সাহেব দিয়েছেন রাজনীতিতে, আমাদের স্বৈরাচারী হাসিনাকে মোকাবেলা করার জন্য আমরা চেষ্টা করেছি সব কার্যক্রম, রাজনৈতিকভাবে সব কার্যক্রমের সাথে আমরা অংশগ্রহণ করে জনগণের পাশে আমরা থাকার জন্য। আমাদেরকে আল্লাহ সফলতা দিয়েছেন জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে। আগামীতেও আমরা বিশ্বাস করি আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য, আমরা ওনার নেতৃত্বে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে পারবো। বিভিন্ন সময় জনাব তারেক রহমান সাহেব মিডিয়াতে যেগুলো আসে, যে বক্তব্যগুলো তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন যে জনগণের পাশে থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে। তো বাংলাদেশের রাজনীতিতে অনেক নেতৃত্বই আমরা দেখেছি যে জনগণের বলেন জনগণের পাশে থাকার জন্য, জনগণের আকাঙ্ক্ষা, জনগণের প্রত্যাশা পূরণের জন্য, বাট বাস্তবে সেটি কতটুকু হয় সেটিও দৃশ্যমান। তারেক রহমান সাহেবের যে মিশন, উনি 31 দফার একটি দিয়েছেন, সেখানে রেইনবো নেশন হিসাবে একটি বক্তব্য ওনার বেশ আলোচিত হচ্ছে। উনি রেইনবো নেশন এটি সাকসেসফুল যদি করতে চান, আপনি একজন রাজনীতিবিদ, মানে এই সময়ের কঠিন সময়ের রাজনীতিতে যাদের আগমন হয়, তারা বুঝতে পারেন আসলে ভবিষ্যৎ কি হবে। আপনি কি মনে করেন যে এই নেশন এর মিশনটাকে বাস্তবায়ন করা খুব সহজ হবে? বাস্তবতাটা যেটা হলো, যে কোনো সময় ভিশনারি লিডার কঠিন জিনিসটাকে সহজ করে নিয়ে আসার সক্ষমতা, সেটাই তিনি হলেন লিডার যিনি কঠিন জিনিসটাকে সহজভাবে জনগণের পাশে নিয়ে আসতে পারবেন। আমাদের জনাব তারেক রহমান সাহেব আমাদের আগামী নেতৃত্ব দেওয়ার জন্য এমন একটি শব্দটা নিয়ে আসছেন, রেইনবো নেশন। রেইনবো নেশন দিয়ে উনি একটি জিনিস মেসেজ দিতে চাচ্ছেন, আমার সত্তাটা কিন্তু থাকবে, কিন্তু আরেকজনের সত্তাটাও থাকবে, কিন্তু সবাই কিন্তু একটি আমব্রেলার তলে আমরা সবাই থাকবো। ওইটা হলো বাংলাদেশ। ওই বাংলাদেশে সবাই অধিকারটা পাবো, গণতান্ত্রিকভাবে আমাদের যে অধিকারটা আছে, সাংবিধানিক যে অধিকারটা আছে, এটা সবাই সমানভাবে পাবে। এটা হলো রেইনবো নেশন। আচ্ছা, আমি যেটি কাছ থেকে দেখেছি, জনাব তারেক রহমান সাহেব যখন বিএনপি সহ বিএনপির নেতৃত্বাধীন জোট ক্ষমতায় ছিল এবং বিএনপি যখন ছিল, তখন থেকে তিনি একটি কাজ করেছিলেন তৃণমূলের নেতাকর্মীদের সাথে এবং বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রদের সাথে একটি গ্রাসরুট লেভেলে একটি মিটিং করতেন এবং দু একটাতে আমার থাকার সুযোগ হয়েছিল এবং সেখানে বক্তব্য শুনেছিলাম। মিশনারি এবং মিশনারি ওনার মধ্যে সেই জিনিসটা কাজ করেছে। তিনি তখন অনেক তরুণ ছিলেন, 30 বছরের কাছাকাছি বা সেই রকমই। তো আমরা তখন কিশোর হিসাবে যেটি দেখেছি, আমি মিডিয়া কর্মী হিসাবে ওনার দু একটা প্রোগ্রাম কভার করেছি, সিলেটে সরাসরি ছিলাম। সেই তারেক রহমান এবং এই তারেক রহমানের মধ্যে আপনার
পার্থক্য কি দেখা যাচ্ছে বলে মনে হয়? কোনো পার্থক্য নেই। উনি একটা কন্টিনিউ প্রসেস, মানুষের লাইফ, শিশুকালীন সময় যে চিন্তা ভাবনাটা, ওইটা থাকে না আমার কিশোর হিসাবে। পরবর্তী টাইমে আমি যুবক হিসাবে আমার নিশ্চয়ই আমার আরেকটা নতুন চিন্তা ভাবনাটা থাকে। কিন্তু যে বয়সে এখন উনি চলে আসছেন, ম্যাচিউরড সময়, যেটাতে এই যে টোটাল টাইমটা যে অতিক্রম করেছেন, ওই এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা আগামীতে যে নতুন বাংলাদেশ স্বপ্ন দেখতেছি, এইটা ওনার বক্তব্যের মাধ্যমে কিন্তু প্রতিফলন হচ্ছে। আজকে সারা বাংলাদেশ বেগম জিয়া এবং তারেক রহমানের বক্তব্যের দিকে তাকিয়ে আছে, এবং তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা যদি কার্যক্রমগুলি আমরা বাস্তবায়ন করি, আমার বিশ্বাস বাংলাদেশ তার লক্ষ্যে উদ্দেশ্যে পৌঁছাইতে অবশ্যই সক্ষম হবে। ধন্যবাদ আপনাকে। আমরা আর বেশি সময় নেব না, জাস্ট একটা বা দুটা শেষ প্রশ্ন আমরা করতে চাই। যে আপনি যেটি বলেছেন, সেই তারেক রহমান এবং এই তারেক রহমান সাহেব যথেষ্ট নয়, পুরোপুরি স্মার্ট ম্যাচিউরড পলিটিশিয়ান, এবং বাংলাদেশের রাজনীতির জন্য ওনার এই প্রতিটি বক্তব্য এখন অনিবার্য, এবং বাংলাদেশের জনগণ কিংবা ওনার দলীয় নেতাকর্মী সবসময় নির্দেশনার অপেক্ষায় থাকে। আমরাও বিশ্বাস করি একজন রাজনীতিবিদ অবশ্যই তিনি জনগণকে সেই কাজটুকু দিবেন যেটি ভবিষ্যতের জন্য দলমত রাজনীতির ঊর্ধ্বে থেকে জনমানুষের কল্যাণে একটি দেশকে এগিয়ে নিয়ে যাবে, যেটি আমাদের পৃথিবীর বিভিন্ন উন্নত রাষ্ট্র এইভাবে এগিয়ে গিয়েছে। বাংলাদেশ এবং সেটি প্রত্যাশা করে, যেটি ওনার বাবার স্বপ্ন ছিল, তার মায়ের স্বপ্ন ছিল, এবং তিনি এখন বাস্তবায়ন করেন, এটি আমরাও প্রত্যাশা করি বাংলাদেশ এগিয়ে যাক। আমাদের দর্শক, আমার যে প্রশ্নটি আপনার বাকি ছিল, যে আপনারা দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচি আসছে ওনাকে বরণ করার জন্য, আপনি আপনার তো নিজে যেহেতু সাথে যাচ্ছেন, আপনি কি মনে করছেন যে আজকের ঢাকা, আপনি তো আজকেই চলে যাবেন, আজকে রাজধানী ঢাকার অবস্থা কি হবে বা কি হতে পারে? আপনারা বেগম খালেদা জিয়া দলীয়ভাবে কোনো কার্যক্রমের মাধ্যমে ওনাকে রিসিভ করা অথবা ওনাকে ওইরকম কোনো কিছু না। এটা হলো বাংলাদেশ, সারা বাংলাদেশ আজকে তাকিয়ে আছে বেগম খালেদা জিয়ার দেশে যাওয়ার এরোপ্লেনের মাধ্যমে যে অ্যাম্বুলেন্স, এয়ার অ্যাম্বুলেন্স কাতার সরকার যেটাকে আমাদেরকে উপহার হিসাবে দিয়েছে, ওইটার জন্য উনি ঢাকায় আগামী 6 তারিখে 10:30 গিয়ে পৌঁছাবেন। পৌঁছার সাথে সাথে আমার বিশ্বাস সারা বাংলাদেশে মানুষ চলে আসবে ওনাকে রিসিভ করার জন্য। ওই আবেগটাকে আমরা বিদায়ের সময় একটা সামান্য নিদর্শন আমরা দেখছি। আগামীতে আমরা যেটা দেখব, ওইটা একটা ইতিহাস নতুনভাবে একটা রচিত হবে, যে ইতিহাসের বাংলাদেশের জন্য লিপিবদ্ধ থাকবে যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের জন্য কাজ করেছেন, বাংলাদেশের জনগণও চেষ্টা করেছে ওই ঋণটাকে কিছু পরিশোধ করার জন্য। ধন্যবাদ আপনাকে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে, একটা লম্বা সময় আপনিও রাজনীতি, একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন রাজনৈতিক নেতা হিসাবে নিজের দলের চেয়ারপারসনের কাছে থেকে কাজ করেছেন, কাছে সময় দেওয়ার চেষ্টা করেছেন, এবং আপনার এই চেষ্টা ছিল দেশের জনগণের একজন রাজনীতিবিদ, জনগণের নেত্রীর জন্য, যেটি আপনি বলেছেন। আপনার আমাদের দর্শকদের উদ্দেশ্যে এ প্রসঙ্গে আপনার কিছু বলার থাকে? আমি দুইটা জিনিস আপনাদের প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের বিশেষ করে ইউকেতে যারা বাংলা ভাষায় কথা বলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আন্তরিকতাটা, আপনাদের আতিথ্যতাটাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নেত্রী এবং জনাব তারেক রহমান বিগত 17 বছর আপনাদের মাঝে উনি অবস্থান করেছেন। আপনাদের আতিথ্যতা, আপনাদের গ্রহণ করে যেরকম আদর করে আপনারা রাখছিলেন, সেটার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে গণতন্ত্র এবং অধিকার শিকার জন্য ইউকে যারা বসবাস করতেছেন এবং ইউকের লোকগুলি, আমি এটাকে মডেল হিসেবে আমাদের বাংলাদেশে যদি আমরা নিতে চাই, তাহলে আমাদের প্রয়োজন আছে
আগামী বাংলাদেশ তৈরি করার জন্য একটি নতুন উদ্যোগ। এই উদ্যোগটা আমাদের যারা জনাব তারেক রহমান সাহেব যে উদ্যোগটা নিয়েছেন, ওনারকে আমরা যদি সবাই মিলে সহযোগিতা করে, বিশেষ করে প্রবাসীরা যদি সহযোগিতা করেন, আমার বিশ্বাস করে আপনারা যারা আজকে ইয়াং জেনারেশন হিসাবে যারা ইউকেতেও বসবাস করতেছেন অথবা সারা ওয়ার্ল্ডে প্রবাসীর বাংলাদেশিরা যারা আছেন, সবাই যদি আমরা বাংলাদেশে যাই, তাহলে কিন্তু আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা সক্ষম হব। এই আহ্বান জানাচ্ছি যে প্রবাসী বাঙালিরা আসুন, বাংলাদেশে আমরা নতুনভাবে গড়তে চাই। ইলেকশনের পরে ভোটের অধিকারটাকে প্রতিষ্ঠিত করে আমরা বাংলাদেশকে নতুন বাংলাদেশ গড়তে চাই, বেগম জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে, ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে জনাব ডক্টর এনামুল হক চৌধুরী, আপনার মূল্যবান সময় থেকে আমাদের জন্য। আমরাও প্রত্যাশা করি আগামীর বাংলাদেশ সেই বাংলাদেশটি হোক, এবং আপনি যেটি বলেছেন তারেক রহমান সাহেব একটি দীর্ঘ সময় অবস্থার পরিপ্রেক্ষিতে ওনাকে প্রবাসে অবস্থান করতে হয়েছে, দেশের মাটি ও মানুষকে ছেড়ে থাকতে হয়েছে, এবং এটি একজন রাজনীতিবিদের জন্য চরম কষ্টের, কিন্তু তিনি সেটি স্বীকার করেই এখানে থেকেছেন। এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করে এই 17 বছর ওনার প্রতিটি দিন কাজে লেগেছে, ওনার চিকিৎসার বাহিরের সময়টুকুর বাহিরে ওনার সেটি কাজে লেগেছে। এই কারণেই কাজে লেগেছে যে গণতন্ত্র, মানবাধিকার, সুশাসনের প্রতিটি কেন্দ্রবিন্দুতে ওনার প্রবেশের সুযোগ হয়েছে, এবং ভবিষ্যৎ নেতৃত্বে তিনি সেটি কাজে লাগাবেন, এবং বাংলাদেশ মানুষ যেটি চায়, বাংলাদেশের মানুষ যেটি স্বপ্ন দেখে, সেই স্বপ্নটি তিনি পূরণ করবেন। আমি শুধুমাত্র একটি জিনিস বলা দরকার, যেটা হলো, যেহেতু আমি বাংলাদেশের পলিটিক্সের সাথে, বিশেষ করে গোলাপগঞ্জ বেনিবাজারের আমি ওই এলাকার সন্তান হিসেবে মানে বলা দরকার, যেটা হলো আমরা সবাই ঐক্য থাকা দরকার। তাদের জনাব তারেক রহমান সাহেবের যে নির্দেশগুলি দিবেন, ওই নির্দেশগুলি আমরা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করব, এবং দেশটাকে গড়ার জন্য আমরা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতটাকে শক্তিশালী করার জন্য কাজ করব। তার মানে আমরা শেষ হয়ে যে হয় না, যেটি শেষ আপনার নির্বাচনী এলাকা, যেটি আপনি যে এলাকার সন্তান, সেই এলাকার মানুষকে নিয়ে আপনারও স্বপ্ন আছে, যেভাবে আপনার সুপ্রিম নেতৃত্ব বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেন। আমি শুধুমাত্র গোলাপগঞ্জ বেনিবাজার, যেহেতু আমার ফাদার এবং আমার এলাকায় ওই জায়গায় আমি সম্পৃক্ত, যেরকম মানে বাস্তবে যেটা হলো আমাদের জনগণের পাশে থাকার জন্য যে প্রত্যাশাটা, ওইটাই আমার আকাঙ্ক্ষা। ওই এলাকার লোকদেরকে আমি কিছু সার্ভিস দেওয়ার জন্য, তাদের পাশে থাকার জন্য আমার চেষ্টা, কিন্তু এটা মানি না করে আমি চেষ্টা করব সারা বাংলাদেশের জন্য কাজ করার জন্য। ওকে, ধন্যবাদ আপনাকে। আপনার সাথে আমরা অবশ্যই আগামী দিনে আপনার আগামী সফরে আমরা আরো অনেক কিছু জানবো। আজকে আমি এই কারণেই প্রশ্নের বাহিরে ছিলাম যে আপনার সহজভাবে রাজনীতিবিদদের প্রশ্ন করা হয় নির্বাচনী এলাকা, তা আপনার নির্বাচনী এলাকার প্রশ্নগুলো আমরা আপনার আগামী সফরে আমরা আপনাকে সাথে আমাদেরকে সময় দেবেন, এবং সেটি আমরা আশা করব, আমাদের দাবি থাকবে আপনার কাছে। আরও আমরা কথা বলবো আপনার স্বপ্নগুলোকে নিয়ে, আপনার ব্যক্তিগত যে স্বপ্নগুলো রাজনীতিতে বাস্তবায়ন করতে চান, আমাদের বিশ্বাস আপনি আমাদের সময় দেবেন। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের রাজনীতির এই প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত এবং বর্তমান উপদেষ্টা জনাব ডক্টর এনামুল হক চৌধুরীর সাথে কথা বলছিলেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সহ বাংলাদেশের রাজনীতির বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে, এবং রাজনীতিতে তার সম্পৃক্ততা, এবং তিনি কি করতে চান, তার স্বপ্ন কি, এবং তার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের জন্য কি করছেন, যেহেতু তিনি কাছ থেকে দেখেছেন, সেই বিষয়গুলোকে নিয়ে কথা বলছেন। আমরা আলোচনা করেছি আমাদের দেশকে নিয়ে, আমাদের দেশের রাজনীতিকে নিয়ে। আমাদের রাজনীতিবিদরা যদি আমাদের বাংলাদেশের নামক রাষ্ট্রটিকে এগিয়ে নিতে চান, তারা যে স্বপ্নগুলো দেখেন সেটির যেন সঠিক বাস্তবায়ন হয়, এবং জনাব ডক্টর এনামুল হক চৌধুরী বলেছেন যে হ্যাঁ, এটি আগামী দিনের নেতৃত্ব সেটাই হবে, এবং কথাই নয় কাজেই সেটি বাস্তবে প্রতিপালিত হবে। আমাদের আলোচনায় কারো কোনো দল বা ব্যক্তি বিশেষকে আমাদের কোনো
আক্রমণ কিংবা প্রতিপক্ষ হিসাবে বাবা নয়, আমরা কথা বলেছি দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে, এবং দেশ যাতে ভালো থাকে। আমাদের আগামী অনুষ্ঠান দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।